ক্রিকেটে এখন টেস্ট এবং টি-20 সময়, কিন্তু আপনি যদি কয়েক বছর পেছনে ফিরে যান, যখন ওয়ানডে ক্রিকেটের রমরম অবস্থা ছিল, সেই সময়ের রান চেসগুলো যদি চিন্তা করে থাকেন, তাহলে দেখবেন যে মিডল অর্ডারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, বিশেষত ওয়ানডেতে যখন রান চেস করতে যেত তখন। টপ অর্ডার ব্যর্থ হয়েছে অথবা লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের উপর খুব একটা ভরসা করা যাচ্ছে না, কিন্তু মিডল অর্ডার যারা আছেন তারা কিন্তু ইনিংসটাকে ক্যারি করতেন এবং ক্যারি করে দলটাকে একটা জায়গায় নিয়ে যেতেন এবং অনেক সময় ম্যাচটা শেষ করে আসতেন। কিন্তু এখন বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা অন্তত ওয়ানডের ব্যাটিংটাতে মিডল অর্ডারের ব্যাটিং। কতটা খারাপ অবস্থা আসলে বাংলাদেশের, একটা পরিসংখ্যান দিলে বুঝতে একটু সুবিধা হবে। গত এক বছরে যতগুলো দেশ ওয়ানডে খেলেছে, 20টা দেশ আসলে, সেই 20টা দেশের মধ্যে মিডল অর্ডারের ব্যাটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে খারাপ ব্যাটিং গড়ের দিক থেকে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় অবস্থানে, মানে 19তম। আপনি যদি হিসাব করে দেখেন যে বাংলাদেশ শেষের দিক থেকে দ্বিতীয়। তো আসলে বাংলাদেশের পর কারা আছে তারা আসলে ক্রিকেটে খুব বেশি পরিচিত নামও না, কানাডা। তো বা বুঝতে পারছেন যে বাংলাদেশের কতটা খারাপ অবস্থা। সেই খারাপ অবস্থাটা কিন্তু আজকে থেকে না, গত এক বছর ধরেই বাংলাদেশের খারাপ অবস্থা। তো সেইটার একটা সম্ভাব্য সমাধান হিসেবে সর্বশেষ পাকিস্তান সিরিজের থেকে বাংলাদেশ দলে দুজন নতুন মিডল অর্ডার, নতুন না আসলে পুরনোদেরকেই নতুন করে ফেরানো, লিটন দাসকে ওপেনিং থেকে সরিয়ে তাকে 4 নম্বরে ব্যাটিংয়ে পাঠানো হচ্ছে এবং আফিফ হোসেন ধ্রুব, তিনি যে পাকিস্তান সিরিজটা থেকেই দলে ফিরেছেন, অনেকদিন তিনি দলের বাইরে ছিলেন, তাকে দলে ফেরানো হয়েছে যাতে এই যে মিডল অর্ডারের যে ক্রাইসিসটা আছে সেই ক্রাইসিসটা থেকে পার হওয়া যায়। তো বাংলাদেশকে আসলে পার হতে পারছে? সত্যি কথা বলতে পারছে না। লিটন দাস যে খুব খারাপ করছেন তেমন নয়, তিনি যে 4টা ম্যাচ খেলেছেন তার মধ্যে 3টাতেই তিনি 40-এর বেশি রান করেছেন। তিনি ক্রাইসিসটা আসলে পার করতে পারছেন না। 40-এর বেশি গিয়ে তিনি যে ইনিংসটাকে ক্যারি করবেন, শেষ পর্যন্ত নিয়ে যাবেন, সেই কাজটা তিনি ঠিকঠাক মতো করতে পারছেন না। আফিফ হোসেন ধ্রুব কেমন করছেন? সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যে ওয়ানডেটা খেলেছে সেইটা যদি আপনি চিন্তা করে থাকেন, 49টা বল আফিফ খেলেছেন কিন্তু একটাও বাউন্ডারি মারতে পারেনি। তিনি হয়তো ইনিংসটাকে থিতু হতে চেয়েছেন ব্যাটিংয়ে, সেটা হতেই পারে, কিন্তু তারপর ইনিংসটাকে তিনি শেষ করতে পারেননি, অর্থাৎ মানে ক্যারি করতে পারেননি, তিনি আউট হয়ে গিয়েছেন। আউট হয়ে যাওয়াতে দল কিন্তু আসলে অনেকটা সময় ভুগেছে, কারণ বাংলাদেশে একটা সময় 91টা বল কোনো বাউন্ডারি মারতে পারেনি। সেই জিনিসটা যে পুষিয়ে দেওয়ার ব্যাপারটা, আফিফ কিন্তু সেটা করতে পারেননি। মিডল অর্ডারে গত এক বছর বা তারও আগে থেকে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় নাম আসলে তাওহিদ হৃদয়। বাংলাদেশ এই সময়ে কিন্তু, এই যে গত এক বছরের কথা বলছি, সেই এক বছরে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান অর্থাৎ 4 থেকে 7 নম্বর যারা নামছেন তাদের কেউ কিন্তু একটা সেঞ্চুরিও করতে পারেননি। 7টা যে 50 এসেছে সেই 50-র 5টাই আসলে করেছেন তাওহিদ হৃদয়, কিন্তু তিনি 50 করলেও সেই ইনিংসটাকে আবার তিনি ক্যারি করতে পারছেন না বলতে তিনি যে 50 করছেন এর মধ্যে 3টে ইনিংসে তিনি 60 রানও করতে পারেননি, অর্থাৎ 50-র পরেই তিনি থেমে গিয়েছেন। হয় ইনিংস শেষ হয়ে গিয়েছে, অন্য ব্যাটসম্যানদের কারণে তিনি ক্যারি করতে পারেননি, অথবা তিনি নিজেই আসলে ইনিংসটাকে বড় করতে পারেননি। তো বাংলাদেশের এই যে টোটাল মিডল অর্ডারের যে ক্রাইসিসটা, সেই ক্রাইসিসটা পূরণ করার আসলে কেউই আসলে পারছেন না, কারণ তাওহিদ হৃদয়ের সঙ্গে বাংলাদেশের এই সময়ে 11টা ম্যাচ খেলেছেন মেহেদী হাসান মিরাজ, ক্যাপ্টেন, তিনি সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মানে এই মিডল অর্ডারে, কিন্তু তিনিও মানে একটা মাত্র 50 করেছেন এবং তার ব্যাটিং গড়টা 18 পয়েন্ট সামথিং আর কি। তো এই যে বাংলাদেশের মিডল অর্ডারের যে ক্রাইসিসটা, সেটা আসলে দলকেও ভোগাচ্ছে, সেটা সম্ভাব্য সমাধান যারা আসছেন তারাও সমাধান করতে পারছেন না। বাংলাদেশ মিডল অর্ডারে আসলে কোথায় যাবে সেটা যদি না করতে পারে, বাংলাদেশের ওয়ানডেতে আগামী 1-1.5 বছরে কঠিন পথ পাড়ি দিতে হবে। র্যাঙ্কিংয়ের অন্তত সেরা 8-এ থেকে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটাও কি বাংলাদেশ উতরাতে পারবে? সেটা উতরাতে হলে মিডল অর্ডারে বাংলাদেশে একটা সম্ভাব্য সমাধান খুঁজতে হবে। সেই সমাধান খুঁজতে গেলে ঘরোয়া ক্রিকেটেও যে আসলে খুব বড় নাম আছে তেমনও নয়। বাংলাদেশের এই সমাধানটা কি হবে সেটাই আগামী কিছু দিনে দেখতে হবে।